রাহুলদার ছবি, রাহুলদা শেষ ছবি, শেষ ডাবিং, রাহুলদাকে শিখণ্ডী বানিয়ে ছবির প্রমোশন করলে হবে না। প্রত্যেকটা দিন আমরা ছুটছি, আর এই ছোটার মধ্যে আমাদের মাঝে মধ্যে সবারই কম বেশি শরীর খারাপ হয়। কিন্তু এই ছোটার মধ্যে আমাদের যে মাঝে মধ্যেই মনেরও অসুখ হয়, মন খারাপও হয়, সেটা কি আমরা খুব সহজে কাউকে বলতে পারি? সেটা হয়তো বলে উঠতে পারি না। তার কারণ মন খারাপ বা মনের অসুখের যা আলাদা কোনো চিকিৎসা হয় বা সেটা যে আদৌ হতে পারে, সেটা এখনও আমাদের সমাজে দাঁড়িয়ে অনেক মানুষই কিন্তু মেনে নিতে পারে না। তবে সবাই আমরা মানুষ, সেটা তো বলাই বাহুল্য। তবে কেন আমি হঠাৎ এই মানুষ নিয়ে কথা বলছি? কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আসতে চলেছে এরাও মানুষ সিনেমাটি, এবং সেটি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যিনি রয়েছেন তিনি বলাই যায় সকলের প্রিয় মানুষ, জিতু কামাল। তারপরে তো বলতে হয় অভিনেতা, কিন্তু সবার আগে হচ্ছে প্রিয় মানুষ। জিতুদা, সেটা কতটা তুমি এনজয় করো যে সোশ্যাল মিডিয়া থেকে তোমার অনুরাগীদের কাছে তুমি খুব প্রিয় মানুষ, তারপর প্রিয় অভিনেতা? আমি ব্লেসড। আমি সবসময় বলি টিল মাই লাস্ট ব্রেথ আমি এই কৃতজ্ঞতা কখনোই ফিরিয়ে দিতে পারবো না। আমি ঋণী থাকবো এবং সারা জীবন ঋণী থাকতে চাইও। এই যে ঋণটা বাড়ছে দিনে দিনে, আজকে তুমি স্টেজ থেকে যখন বললে যে আমি কতটুকু ভালো শিল্পী হতে পেরেছি জানি না, আমি ভালো মানুষ হওয়ারও কথা বলছিলে, এবং তোমার সেখানে অনুরাগীরা এক কথায় নাকচ করে দিচ্ছিল এবং তাদের গলার জোর তোমার গলাকে কিন্তু একদম চাপিয়ে দিচ্ছিল। মানে তাদের কথায় তুমি একজন ভালো মানুষ যেরকম, ভালো শিল্পী সেরকম। সেটাকে আরেকটু ঋণটা বেড়ে গেল। মানে আমি এটা কী উত্তর দেবো আমি জানি না। মানে তারা আমার আত্মার সঙ্গে সম্পর্ক মনে হয়। আমার দুঃখে তারা কষ্ট পায় এবং তারা বুঝতে পারে কী করে আমি দুঃখ পাচ্ছি আমি জানি না, কারণ আমি কাউকে শেয়ার করি না। তারা আমার আনন্দে আনন্দিত হয়। আমি এটার কোনো উত্তর নেই। সত্যি আম ব্লেসড। তোমার কাছে ইউনিভার্স বারবার বোধহয় ফিরিয়ে ফিরে সেই জন্য মানুষ হিসাবেই নিয়ে আসে। আমরা মানুষ দেখেছিলাম, এরাও মানুষ দেখছি। জিতুদা, কখনো এইভাবে ভেবেছো বিষয়টাকে যে তোমার কাছে তুমি যেহেতু মানুষ মনুষ্যত্বকে বেশি প্রায়োরিটি দাও, এই জন্য এইভাবেই তোমার কাছে বারবার ফিরে ফিরে আসে? না, এইভাবে আমি দেখিনি। আমি প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখার চেষ্টা করি। ধরো কারুর বিরুদ্ধে আমি বলছি, তার অন্যায়ের বিরুদ্ধে বলছি, আমি সেই সময় তার অন্যায়ের বিরুদ্ধেই বলছি। তার যে আবার কাজগুলো, তার যে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতাগুলো, সেগুলোকে ভুলে যায়নি। কিন্তু আমাকে যদি প্রশ্ন করে যে সেটা ভুলে গিয়ে বলি, না না সেটা তো ভালো কাজ করেছে, এইটা খারাপ করেছে, তখন যদি আমার মন বা আমার ঈশ্বর বলে ঠিক আছে, ক্ষমা তো মহান ধর্ম, এতগুলো ভালো কাজ করেছে, একটা ভুল করেছে, ঠিক আছে, ওই একবারই ঠিক আছে হয়ে যায়। কিন্তু আর পরে আবার ফিরে আসে না আমার মনে, না 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 আবার করতে হবে। এইটা আমার ঈশ্বর মেডিটেশন, ম্যানিফেস্টেশন, রেকি, এইটা আমাকে করায়। আমি বিশ্বাস করি, দ্যাটস ইট। এই বিশ্বাসটা আমরা অ্যাকচুয়ালি সেটা দেখতেও পেয়েছি, যে এরকম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে বিচ্ছেদ বা ওই যে ভুল বোঝাবুঝি সবটা থাকতে পারে, কিন্তু তারপরেও বন্ধুত্ব থাকতে পারে। কারণ বন্ধুত্ব এবং মনুষ্যত্ব সবার আগে, সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে কদিন আগেই তুলে ধরেছি। ভুল বোঝাবুঝি না থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং সেখানেই হয় যেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকে। আন্ডারস্ট্যান্ডিংই নেই, তাহলে মিস থেকে যাবে। এবার কোনো মানুষের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, তার সাথে 4 দিন কথা বন্ধ, বা 5 বছর, আমার সব থেকে কাছের বন্ধু, তার সাথে আমার 7 বছর কথা বন্ধ ছিল, 7 years উই ডিডন্ট টক। সে কিন্তু আমার প্রাণের বন্ধু। যখন আবার বন্ধুত্ব হলো, এখন বন্ধু, কথা বন্ধ থাকতে পারে দীর্ঘদিন। তার বলে কি আমি তার অবয়বটাকে ভুলে গেছি? আমিও তাকে লক্ষ্য রেখেছি, সে আমায় লক্ষ্য রেখেছে। সে কখনো যদি আমার প্রবলেম হয়, সে কিন্তু ইনডিরেক্টলি আমাকে হেল্প করেছে। ওর যদি কোনো রকমের সমস্যা হয়, আমি চেষ্টা করেছি তাকে ইনডিরেক্টলি হেল্প করার। মানুষ আসলে ওই গ্রাচেসগুলো মনে রাখে। আমাদের মনে রাখতে হবে যে ঋণটা, ভালোবাসাটা, কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বলেই তো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে রে বাবা। সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কথাগুলো একটু মনে রাখো। এবার মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, এবার সেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পাল্লাটা যদি ভারী হয়, তাহলে দূরে সরে এসো। দ্যাটস ইট। এই যে তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে বললে আর কি, এবং স্টেজে একটা দারুণ মুহূর্ত দেখছিলাম, নায়ক নায়িকার বেশ গল্প জমেছে এবং বাকিদের সাথেও বেশ গল্প হচ্ছে। কিন্তু ধারাবাহিকের দিকে তাকালে কিন্তু আবার জিতুদা রিসেন্ট ধারাবাহিক, যেটা তোমার লাস্ট ধারাবাহিক ছিল অভিনীত, সেই ধারাবাহিকের দিকে তাকালে একের পর এক মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা সোশ্যাল মিডিয়ায় উঠে আসা, এবং তুমি তোমার কাজটা করে গিয়েছো।
সেই জায়গাটা থেকে তুমি কি বলতে চাইবে? সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কি কখনো মুছবে, শেষ হবে? না, আমার কাছে তো সেটা মিসআন্ডারস্ট্যান্ডিংই নয়, আমার সাথে আন্ডারস্ট্যান্ডিংই ছিল না সেখানে। মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কোথা থেকে? আমি বললাম না, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং মুছবে। ওটা তো ভুল কারুর, মানে এটা আমার কিছু করণীয় ছিল না। মানে কখনোই দেখবে না আমি কারুর সম্বন্ধে এসে বলছি, আমি কিন্তু প্রত্যুত্তর দিতে পছন্দ করি, এবং সেটা প্রয়োজন বোধ করলে যে এটার প্রত্যুত্তর দেওয়া যেতে পারে। এবার বহু মানুষ কী করে, লাইমলাইটে আসার জন্য বলতেই থাকে, এইবার মনে হয় দেবে, এবার তারপরে যখন আমি দিলাম না কিছুই, তখন আমাকে আবার রেসপন্স করলাম না, তখন আমাকে আবার হোয়াটসঅ্যাপ করতে থাকে, ওইটা না আমি ভুল বুঝেছিলাম বলে আবার নিজেরাই করতে থাকে। আর আমার কাছে আছে এরকম প্রচুর, মানে তোমরা জানো যে প্রচুর মনে হয় কিছু একটা আছে, কিন্তু আমার কাছে বড় বড় SMS আছে, না আমি ভুল বুঝে করেছি, সরি, সেটাও আমি সামনে আনছি না। কি দরকার আছে? সে বলেছে সে করে। কিছুদিন আগে কোন একটা প্রডিউসার বললেন না যে আমি কি অডিশন দিতে যাইনি, সে বলেছে যে আমি উত্তরই দিইনি, খানিক দিন পর সেই আমাকে SMS করেছে ভুল বুঝেছি, সেই আবার বাইট দিচ্ছে। কি উত্তর দেবো? এটা আমার কোনো উত্তরই নেই, আমি ছিলামই না কলকাতা, আমি কী দেবো উত্তর? জিতুদার ক্ষেত্রে একটা গুঞ্জন শোনা যায়, এবং কোথাও একটা বলা যেতে পারে যে তীর উঠে আসে অভিযোগে, জিতুদা নাকি সময় দিতে পারে না, তার কাছে সময় নেই। এটা কি আদৌ সত্যি? কাজের ক্ষেত্রে সময় দিতে পারি না মানে কেন? সে যে তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি, বা যেতে পারোনি, পৌঁছাতে পারোনি। কথা রাখিনি এরকম কোনো দিন হয়নি। যেহেতু কথা দেয় না, আর কথা দিলে কথা রাখবেই। আমার আজকে এখানে কথা দেওয়া বলেই আমি 5 রাত জেগে শুটিং করে 2:30টার সময় ল্যান্ড করে, আমি যখন এখানে আসছিলাম তখন বাড়ির একটা জামা আর প্যান্ট পরে বেরোচ্ছিলাম। আমি শিবের দিব্যি দিয়ে বলছি, কস্টিউম দিতে দেরি করেছে তারা, যারা দেয় বা দেবে। আমি ওইভাবেই আসছিলাম, যেহেতু আমার কথা দেওয়া। হ্যাঁ, এবার এই যে দেওয়াটা আমার 3টের সময়, আমার 3টে 3:30 হয়ে যাচ্ছে, আমার প্যালপিটেশন হচ্ছে, এবং আমার এইখান থেকে রক্ত বেরিয়ে গেছে, আমার পায়ে রক্ত বেরিয়ে যাবে, আমি খুঁড়তে থাকি। কারণ আমি কথা দিলে কথা মিস করতে চাই না। বেশ, স্টেজে আরেকটা মোমেন্ট ছিল, যেটা হচ্ছে চন্দন সেন স্টেজে যাওয়ার পর তুমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে, এবং তিনি সাথে বুকে টেনে নিলেন। এই যে সিনিয়রদেরকে সম্মান দেওয়ার জায়গাটা জিতুদা, সেটা বোধহয় এখনো মেনটেন করে যাও। তুমি সিনিয়র হিসেবে কতটা সম্মান পাও, বা সেই জায়গাটা মিসিং দেখছো ইন্ডাস্ট্রিতে? আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি কি করতে পারছি সেটা আমার দেখার বিষয়। আমার বাবা মা বলেছে তোমার কাজটা তুমি করবে। চন্দন সেনকে পায়ে হাত দিয়ে প্রণাম করবো না তো কাকে প্রণাম করব? আমার জানা নেই। মানে তার থিয়েটার দেখে, তার অভিনয় দেখে, হ্যাঁ, তার ধমক শুনে প্রচুর শিল্পী হতে পারলো, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবো না? এরা কি বলছো? ঠিক যেরকম তোমার কাছ থেকে শেখার মতো তোমার ফ্যান্সরা উল্টো দিকে দাঁড়িয়েছিলেন, আর তুমি তখন তোমার ফ্যান বয়ের মোমেন্টটা তুললে সুরজিৎ দার গান গেয়ে। ভূমির গান খুব ছোটোবেলা থেকে তুমি শুনেছো, এবং তুমি সেটার সাথে বোধহয় ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা বোধহয় গান তোমার মুখস্থ আর কি। প্রত্যেকটা, মানে আমরা ওই স্কুলে বেঞ্চে বাজানো হতো না, কলেজে স্কুলে, আমি ওই বেঞ্চে বাজানোর কাজটা করতাম, আর সুরজিৎদার গানের কপি করতে পারতাম। মানে কপি করতে পারতাম বলে ওরা মনে করে, ওরা বলে, আমি মনে করি না। তো সেই সুরজিৎদা আমাদের ছবিতে গান গাইছে। ইভেন আমি সৌমিত্রদার সঙ্গে আড্ডা বেশি হতো একটা সময়, সুরজিৎদার সঙ্গে কথোপকথন খুব কম হয়েছে, বা এই প্রথম হলো হয়তো। মানে আমি মন থেকে চাই এরা এক হয়ে যাক না। এবং ছবিতে যখন অনিন্দদা একটা ছবিতে হয়েছিল না, ওটা সৃজিতদারই ছবি না, শিবুদার ছবি, তো ওরা বলছে তোরা এক হয়ে যা না, ভাব না। আমার চোখ থেকে জল পড়েছিল হলে, বিউটিফুল। আচ্ছা, জিতুদাকে যদি জিজ্ঞাসা করি, জিতুদা এরকম অনেক চির রয়েছে, সেরকম কোনো সম্পর্ককে যদি এক হয়ে যাওয়ার কথা বলে, সেটা তুমি কোনটা ফেরাতে চাইবে? 7 বছরের বন্ধুত্ব চির খেয়ে গিয়ে ভেঙে চুরে একাকার হয়েছিল। তো একটা অষ্টমীর রাত সবাই মিলে বসিয়ে দুজনকে কথা বলালো, এবং দুজনের ভেতরে যে ওই ইচ্ছেটা ছিল, সঙ্গে সঙ্গে আমরা মানে এক হয়ে যাওয়া মানে গলায় জড়িয়ে নেওয়া নয়, বিরিয়ানি খেতে যাওয়া নয়, রঙিন জলে হাত দেওয়া নয়। এক হয়ে যাওয়া মানে যারা বসালো তারা আস্তে আস্তে ফাঁকা হলো, এবং আমরা দুজন টেবিলে বসে আবার আড্ডা মারতে থাকতে, কফি খেতে আবার কোথায় ঢুকে গেলে আবার কথা বলতে আরম্ভ করলাম। এইটা এক হয়ে যাওয়া। তার মানে এমন নয় এই জন্য তোর সাথে কথা বলতাম না, ওই কথাটা তোলাই হলো না। মানে কী যে হলো, এবার আরও 4, 5, 6 বছর পর মনে হলো আমরা 7 বছর কথা বলিনি। না, 7 বছর নয়, আমি 7টা বছর 7 বছর কেটে গেছে। মানে এইরকম হতে হবে। শেষ হয়েছিল, সেখান থেকেই আবার যেন শুরু। ওখানে শেষই তো হয়নি, ওটা শব্দ আদান প্রদান হয়নি, বাকি কিছু শেষ হয় না। যেটা থাকার সেটা থেকে যায়।
দামি কথা। আচ্ছা জিতুদা কি এখন চরিত্র একটু বেছে করছো? কারণ এরাও মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার লুক কমপ্লিটলি ডিফারেন্ট, এবং তারপর তো ছবির গল্প আলাদাভাবে রয়েইছে, তো সেই ক্ষেত্রে কি তুমি একটু চুজি হয়েছো চরিত্রের ক্ষেত্রে, চরিত্রের গুরুত্বের ক্ষেত্রে? আমি তো চুজি ছিলাম, আমাকে ওই নিয়ে তো প্রচুর লোকের প্রচুর কথা রয়েছে, এইখানে কথা রয়েছে যে ও স্নবিশ। আমি চুজি, মানে আমি সিরিয়াল যখন করেছি তখনও চুজ করে করি। আমি 7 বছর পর হঠাৎ করে মানে গৃহপ্রবেশের মতো একটা ছবি ব্লকবাস্টার হয়ে রয়েছে, আমি একটা সিরিয়াল করতে ঢুকে গেলাম। মানে আমার কাছে তো সিরিয়ালটা মানুষ ছোটো চোখে দেখছে না, ইন্ডাস্ট্রি দেখছে। মানে ও ছবি থেকে সিরিয়ালে যাচ্ছে, সিরিয়াল কেন ভাই? আমার মনে হয়েছে ওই চরিত্রের মধ্যে একটা জান পাবো, এবং ইটস প্রুভ যে কি দিল আমাকে, একটা বম ব্লাস্টিং চরিত্র দিল, আমার সারা জীবন থেকে যাবে সিরিয়ালে, যতদিন থাকবে ওই জিতু কামালের নাম থাকবেই ওই চরিত্রটার জন্য। তো এটা আমার কাছে মোমেন্ট নয়, তো আমি চুজ করব না। জিতুদার কি আক্ষেপ রয়েছে? নায়ক জিতুদাকে অনেকেই চিনলেন, প্রায় বলা যায় সবাই চিনলেন, গায়ক জিতুদার কি এখনও সবাই খোঁজ চলছে? কারণ আমরা স্টেজে একটা কিন্তু মোমেন্ট দেখেছি আজকে। আমি নিজেই খুঁজিনি তাকে, আমার নিজেরই খোঁজার ইচ্ছে নেই তাকে, মানুষ খুঁজছে কিনা সেই নিয়ে খুব থাকবে কেন। আমি এমনি গল্প অভিনয়ের জন্য চন্দনদা নেই তো, গলা টলা সাধ্যে হয়, সেগুলো আমি করে আসি। সেটা ওইটা আর গায়ক হওয়া তো এক নয়। গায়ক অন্য জিনিস, মানে মিউজিক হচ্ছে শিল্পের মধ্যে এমন একটা জিনিস যে সমস্ত বাঁধন এইভাবে ভেঙে দিতে পারে, খুব টাফ শিল্প। শেষে আসছি, একটা হচ্ছে যেহেতু তোমার দুদিকেই দেখেছি আমরা, থিয়েটার বাদ দিয়েও বলছি, ধারাবাহিকের ক্ষেত্রে যেহেতু তোমার সিনেমা আসছে সেটা যেরকম দর্শকদের কাছে পাওয়া, যারা বাড়ির ড্রয়িং রুমে বসে তোমাকে প্রত্যেক দিন আরও কাছে থেকে পেতেন, সেই দর্শকরা তোমার জন্য মুখিয়ে রয়েছেন, তুমি কি বলতে চাইবে? না, এই মুহূর্তে সিরিয়াল করছি না, মানে চরিত্র আসেনি, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি, মানে এটা আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে, তারা যারা আমাকে প্রত্যেক দিন বলে ভেবে দেখো ভেবে দেখো। আমি ভেবে দেখছি, চরিত্র আসলে তখন তো আরও ভেবে দেখা যায়, চরিত্র আসেনি তো ঠিক আছে। এখন যেটা চলছে, অনেকগুলো ওয়েবের কাজ চলছে, এই ছবির কাজ চলছে, সৃজিতদার ছবি অ্যানাউন্স হয়েছে, এগুলো করি, তারপরে নিশ্চয়ই ভালো চরিত্র আসলে ভেবে দেখা যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে তোমাদের এই ছবির সঙ্গে যুক্ত যে অভিনেতা ছিলেন, তার ছবিতে ছাপ থেকে যাবে, রাহুল অরুণোদয় ব্যানার্জি। তার শেষ দিনেও তুমি গিয়েছিলে সেখানে, এবং তোমার বক্তব্য অন্য কিছুও ছিল, তার সঙ্গে সঙ্গে তোমার বক্তব্য হয়তো ছিল যে মানুষ চলে গেলে তখন তাকে দাম দেওয়ার বিষয়টা, সেটা নিয়ে একটা কথোপকথন উঠেছিল জিতুদা, সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখলে? না, যেদিন চলে গেলেন সেদিন আমি বেরোইনি বাড়ি থেকে। আমার মনে হয় যে চলে গেলেন, তার পেছনে আর কি করবো? সে তো আর ফিরে বলবে না বাড়ি চলে যা, আমি চলে যাবো একা একা, সে চুপ করেই থাকবে। মানে আমি আজকে এরাও মানুষ ছবির প্রচারে আমি কখনোই এমনটা বলবো না যে রাহুলদার ছবি, রাহুলদা শেষ ছবি, শেষ ডাবিং। রাহুলদাকে শিখণ্ডী বানিয়ে ছবির প্রমোশন করলে হবে না। ছবির মেরিট থাকলে ছবি লোক দেখতে আসবে। রাহুলদা, আমরা সবাই যদি ভালো পাঠ করি, ডিরেক্টর ভালো ডিরেকশন দেয়, মিউজিক ডিরেক্টর ভালো মিউজিক করে, এডিটার ভালো এডিট করে, তাহলে লোক এমনি দেখতে আসবে। তার জন্য আলাদা করে রাহুল অরুণোদয় ব্যানার্জির নাম বলতে হবে না। সেটা রাহুল অরুণোদয় ব্যানার্জি কী শিল্পী সে বহু বছর আগে প্রমাণ করে ফেলেছে। সে আমাদের মধ্যে এমনি বেঁচে থাকবে, অমনি বেঁচে থাকবে, তার শিল্পটা তো বেঁচে থাকবেই, এখানে তো কেউ আলাদা করতে পারবে না। তা ধরে নিই না সে বেঁচে আছে, আমি তো ভেবেই নিয়েছি সে আছে। তাই প্রত্যেক 29 তারিখ সকালবেলা আমি উঠে একবার করে বলি একটা 29 তারিখ চলে গেল, ঠিক আছে। না, আমার বক্তব্য এখন, আমি এখনও স্ট্রিক্ট। এখন কি কিছু মানে এসবি টেসবি হয়েছে নাকি আমি জানি না, হয়নি না, হবে হয়তো। শেষ পর্যন্ত এরাও মানুষ আসতে চলেছে, যার মিউজিক ইতিমধ্যেই দর্শকেরা শুনে দারুণ এনজয় করবেন। তো তোমার দর্শকেরা যারা সিনেমার মাধ্যমে এবার তোমাকে দেখতে চলেছেন আবারও, তাদের জন্য কি বলতে চাই? আমি দর্শককে, মানে আমার দর্শক বলি না, কিছু না, আমার যারা ঘরেরই লোক, তাদের কাছে নতুন করে কিছু বলি না। তাদের ভালো মনে হলে তারা দেখবেন, তাদের খারাপ মনে হলে তারা দেখবেন না। নিজেদেরকে সুস্থ রাখবেন, স্বাভাবিক রাখবেন, ব্যাস, দ্যাটস ইট। আমরা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা এই ইন্টারভিউটা কেমন এনজয় করলেন সেটা জানাতে ভুলবেন না। এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলিনসাইড চ্যানেলে।